জিয়াউর রহমান সাহেব সম্পর্কে তারা অনেক কথা বলে, বিভিন্ন রকম অবজ্ঞাসূচক কথা বলে, খলনায়ক বলে, পাকিস্তানের অনুচর বলে। সেই জিয়াউর রহমান সাহেব যখন যেদিন শহীদ হলেন, তারপরে যখন তার মরদেহ এই ঢাকায় নিয়ে আসা হলো, সেই দিন যে বাঁধ ভাঙা মানুষ রাস্তায় নেমে পড়েছিল, চোখে ছিল তাদের পানি, বুকে ছিল তাদের জ্বালা, আর অন্তরে ছিল একটা আশঙ্কা। কিসের আশঙ্কা? যে এই নেতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বোধহয় আমার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যাবে, বাংলাদেশকে আমরা বোধহয় হারিয়ে ফেলব, এই একটা আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধুগণদের জানাজা হয়েছিল, সেই জানাজায় লক্ষ লক্ষ মানুষ শরীক হয়েছিল। যখন মৌলানা সাহেব, ইমাম সাহেব যখন আপনার দোয়া করছিলেন, সেই দোয়া করার সময় তিনি যখন সবার শেষের দিকে বললেন, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, সেদিন সেই লক্ষ লক্ষ মানুষ দুঃখ রেখে দিয়ে আজকে সেই মানুষটিকে ছোট করা, খাটো করা, তার অবদানকে অস্বীকার করা, এটা আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা এবং বাংলাদেশের মানুষকে অস্বীকার করা। যা কিছু বাংলাদেশের শুভ কাজ, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, বাকশাল আমলে তার আগে তারা বাংলাদেশের অর্থনীতিকে একটা ক্লোজড ইকোনমি তৈরি করেছে। এখানে ব্যক্তি পর্যায়ে আপনার বিনিয়োগ হবে না, এবং এমনভাবে আপনার জাতীয়করণ করা হয়েছিল যে জাতীয়করণ করেছিল চুরি তখনই আপনার ভয়াবহভাবে শুরু হয়েছে। মানুষের কোনো মানব অধিকার ছিল না। আমরা ভুলে যাইনি, আজকে জাসদের অনেক নেতা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার অনেক নেতা বেরিয়ে গেছেন, অনেক নেতা দেশ ছেড়ে চলে গেছেন। সেই জাসদের সময়ে জাসদের ছেলেদেরকে বাম রাজনীতি যারা করত, রক্ষী বাহিনী তৈরি করে আওয়ামী লীগ সেদিন তাদের গলা কেটে ফুটবল খেলেছে। বন্ধুরা, আমরা সেই ইতিহাস ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি যে শান্তি সেন কমিউনিস্ট নেতা খুলনার, তার স্ত্রী, তার পুত্রবধূ হানুফা বেগম নামে একজন মহিলা, তাদেরকে তারা রক্ষী বাহিনী তুলে নিয়ে এসে নির্মম অত্যাচার 21 দিন ধরে করে পানিতে চুবিয়ে তারপরে তাদেরকে আপনার জেলখানায় পাঠিয়েছিল। অপরাধ ছিল কি? কমিউনিস্ট নেতা শান্তি সেন সরকারের বিরোধিতা করেছে। একমাত্র সেদিন বিচার বিভাগের কিছু তখনও আপনার বিচারক ছিলেন যারা সোজা হয়ে দাঁড়াতে পারতেন। আমাদের বর্তমানে দেবপ্রিয় ভট্টাচার্যের পিতা, কি নাম যেন না, দেবেশ ভট্টাচার্য, তিনি আমাদের মধুর সাহেব যখন হেভিয়াস কর্পাস করলেন, এর বিরুদ্ধে যখন হাইকোর্টে রিট করলেন, তখন দেবেশ ভট্টাচার্য নির্দেশ দিলেন যে ওই 3 জনকে আমার সামনে আমার ইজলাসে হাজির করা হোক। তাদেরকে হাজির করা হয়েছিল। তিনি তার চেম্বারে নিয়ে গিয়ে মহিলাদের দিয়ে মহিলাদের পরীক্ষা করলেন, দেখলেন যে তাদের সারা শরীরে চাবুকের চিহ্ন। তিনি ওই মুহূর্তে ওইখানে নির্দেশ দিলেন যে এইখান থেকে দেখে মুক্তি দেওয়া হোক এবং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না। আজকে সেই ব্যবস্থা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বিচার ব্যবস্থাকে এরা তছনছ করে দিয়েছে। বিচারের বাণী এখন নীরবে নিভৃতে কাঁদে। বন্ধুগণ, আজকে অর্থনীতি চরম দুরবস্থায় গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সব চলে গেছে। তারা এখন 3 বেলা খেতে পায় না, সাধারণ মানুষ 1 বেলা খায়। এই রমজান মাসের মানুষ আজকে সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছে। এগুলো হচ্ছে বাস্তবতা। সব জায়গায় তারা ব্যর্থ হয়েছে। দুঃশাসন এমন এক পর্যায়ে পড়েছে যে এখন একটা জায়গাতেও কোনো ন্যায় বিচার নাই এবং তার কোনো সুশাসন নাই। বন্ধুগণ, খবরের কাগজ খুলতেই দেখবেন ওদের যে আপনাদের এনার্জি অ্যাডভাইজার, বিদ্যুতের এবং আপনার এই জ্বালানির যে অ্যাডভাইজার তৌফিক রায় চৌধুরী, আমার শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি এখন সিএসপি অফিসার ছিলেন। তিনি গতকাল বলেছেন যে প্রায়
$70 বিলিয়ন বিদ্যুৎ খাতে রপ্ট হয়ে গেছে, লুট হয়ে গেছে নিজে। আমার প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত বসে আছেন কেন? রিজাইন করেন না কেন? কারা এর জন্য দায়ী? কারা আজকে এই অবস্থা তৈরি করেছে? আপনার বিদ্যুৎ কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করে করে অপ্রয়োজনীয় বিনা উৎপাদনে পয়সা দিয়ে দিয়ে লুটের পার সাম্রাজ্য গড়ে তুলেছেন। আমাদের যে সমস্ত বিষয়গুলোর কোনো প্রয়োজন নাই সেগুলো অনুৎপাদক খাতে আপনারা ব্যয় করছেন এবং লুট করছেন। আর সমস্ত লুটেরাদেরকে অত্যন্ত দায়িত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন যাতে লুট ভালোভাবেই করা যায়। বন্ধুগণ, আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ রাখতে চাই, বিশেষ করে আমাদের হাফিজ সাহেব তরুণ যুবকদের কাছে যে আবেদন রেখেছেন যে আজকে তো তরুণদেরকেই জেগে উঠতে হবে। আজকে বাংলাদেশের স্বাধীনতা এনা হাফিজ সাহেবরা সেই জেনারেশন এখানে যারা বসে আছেন সবাই স্বাধীনতা যুদ্ধের বিষয়। তারা যুদ্ধ করেছেন যৌবনকালে, স্বাধীনতা এনেছেন। এই স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার কাজ জিয়াউর রহমান সাহেব করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর তিনি সংগ্রাম করে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছিলেন। আর আমরা আজকে প্রায় 15-16 বছর ধরে এই স্বৈরাচার ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমি যে জিনিসটা বলতে আপনাদের দাঁড়িয়েছি একটু কথা বলি। তার শাহাদাতের পরে আপনার অত্যন্ত বিখ্যাত মানুষ যারা প্রফেসর, অ্যাম্বাসেডর যারা ছিলেন তাদের মধ্যে একটি আপনার কথা আমি কিছুটা বলতে চাই। মার্কাস প্রান্ডা, তিনি ছিলেন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের প্রফেসর। তিনি লিখছেন জিয়াউর রহমান ইজ এ হিস্টোরিক ফিগার ইন বাংলাদেশ, in part because he has established the nation's first effective government, but primarily because of his efforts to build institutions that can carry forward a new concept of Bangladeshi nationalism. Zia wants people to be enthusiastic about building up the country. He wants them to be vigilant and prepared to resist militarily if necessary pressure from outside. It wants people to have confidence that they can grow things themselves without relying on foreigners. He wants them to have pride in their religion and to have no problems with the minority communities. এই মানুষটি সম্পর্কে বিদেশি প্রফেসরের এই ছিল চিন্তা। আর উইলিয়াম বি মাইরাম, বাংলাদেশে একসময় তিনি অ্যাম্বাসেডর ছিলেন, তিনি লিখেছেন, ইট ইজ হার্ড to imagine what would have happened to Bangladesh had Ziaur Rahman been assassinated in 1975 instead of 81. A failed state on the murder of Afghanistan or Liberia might well have resulted. Zia saved Bangladesh from that fate. He did so with methods that were not worth anything but democratic, though never as harsh as any other authoritarian measure. জিয়াউর রহমান যদি 1981 সালে শহীদ না হয়ে 75 সালে শহীদ হতেন তাহলে বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো এটা বলা যায় না। এটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো এবং হয়তো আফগানিস্তান, লাইবেরিয়ার মতো এর পরিণতি হতে পারে। এই হচ্ছে জিয়াউর রহমান সম্পর্কে আপনারা এই বইটা অনেকেই পড়েছেন, পড়বেন। সাংবাদিক মাহফুজুল্লাহ লেখা জিয়াউর রহমান পলিটিক্যাল বায়োগ্রাফি, এটা বাংলাও আছে, আপনারা বাংলাটা পড়বেন। আরেকটা বই আছে, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, কিভাবে ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হচ্ছে, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোকে এক একটা কি বলবো এটাকে একটা এমন একটা তৈরি করেছে যেখানে স্বেচ্ছাচারিতা, সেখানে আপনার বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ, এগুলো ছাড়া সেখানে আর কোনো কিছু হচ্ছে না। যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে দলীয় কারণে নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের যোগ্যতা নেই তাদেরকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হচ্ছে।
কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এমনকি প্রাইমারি স্কুলে পর্যন্ত সেই দলীয় ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ এক কথায় গোটা দেশকে, গোটা রাষ্ট্রকে তারা ঘিরে ফেলেছে। আজকে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের নেতা জিয়া রহমান সাহেব, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দায়িত্বে আসার পরে তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। আমরাই করেছিলাম, আমাদের নেতাই করেছিলেন, এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 সালের গণঅভ্যুত্থানের পরে, ছাত্র গণঅভ্যুত্থানের পরে 91 সালে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব করে প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে তিনি সেদিন সংসদীয় গণতন্ত্রকে নিয়ে এসেছেন। এই বেগম জিয়ার হাত দিয়েই দেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আইন পাস হয়েছিল পার্লামেন্টে। অর্থাৎ যা কিছু আমাদের দল, আমাদের নেতা যারা কাজ করেছেন, তারা গণতন্ত্রের জন্য কাজ করেছেন।